এটা হলো ড্রেন গ্যাপ, পৃথিবীর সবথেকে ভয়ানক জায়গা। উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যে থাকা 100 কিলোমিটারের এই প্যাসেজটা পার করতে গিয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারান। এমনকি এত আধুনিক টেকনোলজি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত মাত্র 7 বার কোনো গাড়িতে করে এই জায়গাটি পার করা সম্ভব হয়েছে, আর গাড়ি করে পার করতেও সময় লেগেছে কয়েক মাস। এই কারণে অনেকেই এই জায়গাটিকে নরকের দরজা বলে থাকেন। কিন্তু এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও 2023 সালের রিপোর্ট অনুযায়ী ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে প্রায় 5 লক্ষ মানুষ একটা বেটার লাইফের আশায় এই কুখ্যাত ড্রেন গ্যাপ ক্রস করার চেষ্টা করেছে। এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বড় রোড, যেটাকে প্যান আমেরিকান হাইওয়ে বলা হয়, এই রাস্তাটি শুরু হয়েছে নর্থ আমেরিকার আলাস্কা থেকে আর শেষ হয়েছে সাউথ আমেরিকার আর্জেন্টিনায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই 30,000 কিলোমিটার লম্বা রাস্তাটা ড্রেন গ্যাপের মাত্র 100 কিলোমিটার জায়গাটির কারণে বিচ্ছিন্ন হয়ে আছে। এই জায়গাটি এতটাই ডেঞ্জারাস যে যেখানে আজ পর্যন্ত কোনো রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। ড্রেন গ্যাপের কারণে নর্থ এবং সাউথ আমেরিকায় আজ পর্যন্ত কোনো রেল এবং রোডের মাধ্যমে কোনো কানেকশন নেই। কিন্তু কেন? কি আছে এই জায়গায়? রাস্তা না বানানোর জন্য কি কোনো প্রাকৃতিক কারণ আছে, নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র, যেখানে কিনা প্লেন বা জাহাজে সাউথ থেকে নর্থ আমেরিকা যাওয়া সম্ভব, সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই ড্রেন গ্যাপ পার করার চেষ্টা করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে পৃথিবীর এই নরক ড্রেন গ্যাপের রহস্য আপনাদের সামনে তুলে ধরব, আর দেখাবো ঠিক কী কী কারণে এখানে আজ পর্যন্ত কোনো রাস্তা বানানো সম্ভব হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আপনি অনেক কিছু জানা অজানা বিষয় জানতে পারবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে যদি আপনি সাউথ এবং নর্থ আমেরিকার দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে নর্থ আমেরিকা আর্থিক দিক থেকে অনেক বেশি স্বচ্ছ। এখানে মানুষের জীবন অনেক বেশি উন্নত, তারা অনেক বেশি ইনকাম করে। কিন্তু সাউথ আমেরিকার দেশগুলো ইকোনমি অনেকটাই দুর্বল, তা সে কলম্বিয়া হোক বা ব্রাজিল। এর মধ্যে আবার আর্জেন্টিনা পৃথিবীর সবথেকে ঋণগ্রস্ত দেশ। ফলে এই দেশের মানুষরা একটা বেটার লাইফের আশায় পাড়ি দেয় নর্থ আমেরিকায়। কিন্তু সাউথ থেকে নর্থে যেতে গেলে প্লেনে যেতে হবে অথবা জাহাজে যেতে হবে। কিন্তু এই যে মানুষগুলো কথা বললাম, যাদের কাছে এত পরিমাণ টাকা নেই যে তারা প্লেনে বা জাহাজে করে যাবে, ফলে এদের কাছে যে রাস্তা থাকে সেটা হলো পায়ে হেঁটে নর্থ আমেরিকা যাওয়া, আর এই জন্য তাদেরকে পার করতে হয় ভয়ানক ড্রেন গ্যাপ। তো চলুন এবার দেখে নিই যে ঠিক কী কী কারণে এই ড্রেন গ্যাপ পার করা ভীষণ কঠিন। প্রথমে যে কারণটা হলো সেটা হলো ড্রেন গ্যাপের ভৌগোলিক এলাকা। ড্রেন গ্যাপের অবস্থান নিরক্ষরেখা থেকে 800 কিলোমিটার দূরে, যার ফলে সারা বছর এখানে প্রচণ্ড গরম থাকে এবং এখানে টেম্পারেচার প্রায় 35 থেকে 40 ডিগ্রি পর্যন্ত চলে যায়। এবার আমাদের এখানে যে গরম পড়ে তাতে এই উষ্ণতা আপনার একটু কম মনে হতে পারে, কিন্তু ড্রেন গ্যাপের দুই পাশে রয়েছে 2 মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। এই দুটো মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই ড্রেন গ্যাপে আসে, যার কারণে উষ্ণতা 50 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়। এইসবের পাশাপাশি এখানকার ভূমি সমতল নেই, কোথাও 7 মিটার উঁচু, আবার কোথাও রয়েছে 2000 মিটার উঁচু পাহাড়, যার কারণে এই পথ পার করতে গেলে শরীর অনেকটাই ক্লান্ত হয়ে যায়। খিদে এবং তেষ্টাতেও অনেকে প্রাণ হারান। এইগুলো ছাড়াও এই এলাকাটা রেন ফরেস্টের মধ্যে পড়ে, যার কারণে সারা বছর এখানে ভারী বৃষ্টি হয়, যার পরিমাণ বছরে প্রায় 5200 মিলিমিটার। মে থেকে সেপ্টেম্বর এখানে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যায়, যার কারণে এখানে নদীগুলোতে হঠাৎ হঠাৎ বন্যা শুরু হয়, বেড়ে যায় জলের স্তর, যার ফলে মানুষদেরকেও ভাসিয়ে নিয়ে চলে যায়। বৃষ্টির পাশাপাশি রয়েছে গভীর ঘন জঙ্গল। এখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই। এই গভীর জঙ্গলে রাস্তা খুঁজতে আপনি গুগল ম্যাপের ব্যবহার করবেন, সেটাও সম্ভব নয়। এই ধসনামা অতিরিক্ত বৃষ্টি, স্যাঁতস্যাঁতে কাদার মধ্যে পায়ে হেঁটে চলা, এতে আপনার গলার তেষ্টা শুকিয়ে যাবে। কিন্তু এত পরিমাণ যদি থাকা সত্ত্বেও এখানে পানীয় জলের ব্যবস্থা খুব কম। একটু আগে যে সমস্ত অসুবিধাগুলোর কথা বললাম, এইগুলো কাটিয়েও যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে
জঙ্গলের সব ভয়ানক প্রাণী। ড্রেন গ্যাপে আছে পৃথিবীর অনেক বিষাক্ত ব্যাঙ যা ছুঁলেই মানুষের মৃত্যু হতে পারে। আছে বিষাক্ত সাপ, বিষাক্ত কাঁকড়াবিছে, বিষাক্ত মাকড়সা। যারা এই পথ পাড়ি দেয় এইগুলো তাদের কাছে মৃত্যুর দূতের মতো বারবার সামনে আসে, আর অনেকেই এদের হাতে বলি হয়। তবে এই বাধা পার করলেও একটা জিনিস থেকে আপনি কোনোভাবে বাঁচতে পারবেন না, আর সেটা হলো অগণিত মশার ঝাঁক। এই মশার কামড়ের সাথে সাথে আপনি কয়েক মুহূর্তের মধ্যেই ডেঙ্গু এবং ম্যালেরিয়া, সাথে চিকুনগুনিয়া এরকম ভয়াবহ রোগে আক্রান্ত হবেন। এর আগেই বলেছি যে এই জঙ্গলের মধ্যে কোনো বসতি নেই, কোনো হসপিটাল নেই, তাই ডেঙ্গু বা সাপের কামড় ছাড়াও পথ চলতে গিয়ে যদি আপনার পা ভেঙে যায় বা অন্য কিছু ক্ষতি হয়ে যায়, আপনার ওখানেই মৃত্যু হতে পারে। আর এই দুর্গম উঁচু নিচু পথে আপনাকে কেউ কাঁধে করে নিয়ে যাবে সেটাও সম্ভাব্য নয়। এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে এত কষ্ট করার কি আছে? এখানে তো রাস্তা বানিয়ে নিলেই রাস্তার মাধ্যমে দুটো মহাদেশকে কানেক্ট করা যাবে। ড্রেন গ্যাপে রাস্তা বানানো খুবই ডিফিকাল্ট, কারণ গ্যাপের মধ্য দিয়ে যাওয়ার সময় যে সমস্যার উপর মুখোমুখি হতে হয়, এখানে রাস্তা তৈরি হলে কনস্ট্রাকশন ওয়ার্কারদেরও সেম প্রবলেম ফেস করতে হয়। অতিরিক্ত গরম, উঁচু নিচু এলাকা এবং ভূমিধস, এইসবের জন্য এখানে যে কোনো ধরনের কাজ করাই ভীষণ চ্যালেঞ্জিং, যাতে সময় এবং টাকা দুটোই বেশি খরচ হয়। এছাড়া একের পর এক ভয়ানক রোগ ওয়ার্কারদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। তাছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে কংক্রিট এবং এসকান্ত শুকোবে না, যার ফলে রাস্তা তৈরি করা অসম্ভব হয়ে যাবে। এবার ভাবার বিষয় হলো, পৃথিবীতে তো এরকম অনেক দুর্গম জায়গা আছে, এর আগেও অনেক রাস্তা তৈরি করা হয়েছে। তাহলে ড্রেন গ্যাপের কী এমন সমস্যা যার জন্য রাস্তা নির্মাণ করা সম্ভব নয়? দেখুন, রাস্তা নির্মাণ যে একবারই সম্ভব নয় সেটা নয়। আসলে এখানে রাস্তা না বানানোর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। যারা চায় না এই দুই মহাদেশের মধ্যে কখনো কোনো রাস্তা হোক। চলুন এবার সেই কারণটা নিয়েও বলি। 1936 সালে আলাস্কার পূর্ব দিক থেকে শুরু করা হয় পৃথিবীর সবথেকে লম্বা হাইওয়ে, যার নির্মাণের কাজের লক্ষ্য ছিল নর্থ এবং সাউথ আমেরিকাকে একটি মাত্র রাস্তা দিয়ে সংযোগ করা। আগামী প্রায় 30 বছর ধরে প্রায় 30,000 কিলোমিটার লম্বা রাস্তা তৈরি হয়, যেটা শেষ হয় আর্জেন্টিনার কুশুয়াতে। কিন্তু ঠিক ড্রেন গ্যাপের 100 কিলোমিটার জায়গাটিতে কোনো রকম রাস্তা নির্মাণের কাজ হয়নি, যার পিছনে ছিল আমেরিকা এবং পানামা খাত। তারা কখনোই চায়নি যে ড্রেন গ্যাপের রাস্তা নির্মাণ হোক। এবার প্রশ্ন হলো কেন? 1890 সালের দিকে পানামা কোনো স্বাধীন দেশ ছিল না, এটা ছিল কলম্বিয়ার একটা অংশ। কিন্তু অবাক করার বিষয় হলো, ড্রেন গ্যাপের কারণে কলম্বিয়ার সাথে পানামার কোনো ল্যান্ড কানেকশন ছিল না। এটা এক প্রকার কলম্বিয়ারই একটা আইল্যান্ড ছিল, আর এতেই পানামা শাসনকার্য চালাতেন। কলম্বিয়ান গভর্নমেন্টের অনেক অসুবিধা হতো, এমনকি পানামা ডেভেলপমেন্টের দিকেও কলম্বিয়ার বেশি গুরুত্ব দিত না। আর এই অবস্থায় পানামা একটা স্বাধীনতার দাবি উঠতে থাকে। এইদিকে একই সময় আমেরিকাও পানামার দিকে চোখ দিয়ে বসেছিল। আমেরিকা তখন অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু তারা ব্যবসার ক্ষেত্রে সমস্যায় পড়ে আমেরিকার পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলে কোনো জাহাজকে নিয়ে আসতে হলে সম্পূর্ণ সাউথ আমেরিকা হয়ে ঘুরে আসতে হতো, যার ফলে অনেক বেশি সময় লাগত। এমনকি ভবিষ্যতে কোনো যুদ্ধের সময় নেভি সহজে পৌঁছাবার কোনো জায়গা ছিল না। আর ঠিক এই সময় পানামার মধ্য থেকে একটা ক্যানেল বানানো হচ্ছিল, যার মাধ্যমে খুব সহজেই কোনো জাহাজ প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যেতে পারত। আর আমেরিকার জন্য এই ক্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু আমেরিকা জানতো যে কলম্বিয়া ভবিষ্যতে হয়তো তাদের এই ক্যানেলটা ব্যবহার করতে নাও দিতে পারে। তাই আমেরিকা এই ক্যানেলের উপর কন্ট্রোল করাটা জরুরি মনে করে। আর ঠিক তখনই ডেমোক্রেসি বুলিতে আমেরিকা পানামার স্বাধীনতা আন্দোলনে মদত দিতে থাকে, ঠিক যেমন তারা ইরাক এবং আফগানিস্তানে করেছিল। তখন আমেরিকা এই সময় পানামার ভিতরে যে ন্যাশনাল দল ছিল তাদের পিছনে কোটি কোটি টাকা ঢালতে থাকে। এতে পানামার স্বাধীনতা সংগ্রাম আরও মজবুত হয়। এইদিকে কলম্বিয়া যে বাই রোড নিজেদের আর্মি পাঠাবে সেটাও সম্ভব ছিল না, কারণ কলম্বিয়া এবং পানামার মধ্যেই আছে এই ভয়ানক ড্রেন গ্যাপ। আর্মি কখনোই এই এলাকা পার করে পানামা যেতে পারত না। তখন কলম্বিয়া জলপথে তাদের নেভিকে পানামার দিকে পাঠায়। ঠিক সেই মুহূর্তে
আমেরিকা তাদের শক্তিশালী নেভি দিয়ে পানামাকে চারদিক দিয়ে ঘিরে একটি শিন্ডের মতো বানিয়ে ফেলে। এর ফলে কলম্বিয়ান নেভি কখনোই পানামাতে পৌঁছাতে পারে না। আর এইদিকে কলম্বিয়া জানত যে তারা আমেরিকার শক্তিশালী নৌবাহিনীর সাথে পেরে উঠবে না, যার ফলে কলম্বিয়া পিছু হাঁটতে থাকে। এরপর 1903 সালে 23 নভেম্বর পানামা নিজেকে একটা স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করে। আর এই পানামাকে একটা স্বাধীন দেশ হিসাবে মান্যতা দেয়া প্রথম কান্ট্রি ছিল আমেরিকা। পানামা স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গেই আমেরিকা তাদের সাথে একটা চুক্তি করে। সদ্য তৈরি হওয়া পানামা ক্যানেল আমেরিকা সম্পূর্ণ নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। আর আজ পানামা ক্যানেল আমেরিকার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এবার আপনি বুঝতে পেরেছেন পানামার এই স্বাধীনতার জন্য ড্রেন গ্যাপের গুরুত্ব কতটা ছিল। আর ঠিক এই কারণেই পানামা চায় না যে এখানে রাস্তা তৈরি হোক, কারণ রাস্তা তৈরি হলে ভবিষ্যতে কলম্বিয়ার কাছে সুযোগ থাকবে যে তারা চাইলে আবার নিজেদের পুরনো এলাকা দখল করার জন্য তাদের আর্মি পাঠাবে। সেক্ষেত্রেই পানামার পাশাপাশি পানামা ক্যানেলও ঝুঁকিতে পড়বে। শর্টে বলতে গেলে ড্রেন গ্যাপে কোনো রাস্তা না থাকায় আমেরিকা আর পানামা দুজনের সিকিউরিটির জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তবে এখানে রাস্তা না বানানোর জন্য এই দুটো দেশের কাছে আরও একটা মেজর রিজন আছে। একটা হলো ড্রাগ ক্যাটেল। কলম্বিয়ান জিওগ্রাফি কোকেন চাষের জন্য খুবই উপযোগী। 2005 সালে একটা রিপোর্ট অনুযায়ী পৃথিবীর 60% কোকেন কলম্বিয়াতে তৈরি হয়। আর উত্তর আমেরিকা হলো এই কলম্বিয়ান কোকেনের সবথেকে বড় মার্কেট। আমেরিকার একটা হিউজ পপুলেশন এই কোকেনের নেশায় আক্রান্ত। 2016 সালে পৃথিবীর 37% কোকেন আমেরিকায় বিক্রি হয়েছিল। আর এই কোকেন সাপ্লাই আমেরিকাতে বন্ধ করার জন্য আমেরিকান সরকার বহুদিন ধরে লড়াই করছে। আপনাদের ওই ডাচ লর্ড পালভো এসকোবারের কথা মনে আছে, যে এই কোকেন ব্যবসা করে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির তালিকায় চলে এসেছিল? সেই সময় ছোট ছোট প্লেনে আর নৌকায় করে কলম্বিয়া থেকে কোকেন সাপ্লাই করা হতো। তবে বর্তমানে আমেরিকা অনেক উন্নত এবং রাডার সিস্টেম এখন আরও উন্নত, যার কারণে প্লেনে বা নৌকায় করে কোকেন স্মাগলিং করা অনেকটাই বন্ধ হয়ে গেছে। এইদিকে ড্রেন গ্যাপের রাস্তা দিয়ে তারা যে ট্রাক পাঠাবে সেটাও সম্ভব ছিল না। এখন বেশিরভাগ কোকেন সরাসরি আমেরিকায় পাচার না করে আমেরিকার আশেপাশের দেশগুলোতে তারা জলপথে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে মাঝে মধ্যে নেভিদের হাতে বড় বড় কোকেনের জাহাজ ধরা পড়ে। এবার এই মুহূর্তে যদি ড্রেন গ্যাপের রাস্তা নির্মাণ করে কলম্বিয়া আর পানামাকে যুক্ত করে দেওয়া হয়, তাহলে সেটা ড্রাগ মাফিয়াদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে যাবে। তারা খুব সহজেই বাইরে এই ড্রাগ পৌঁছে দিতে পারবে। এতে পানামাতে ড্রাগ অ্যাডিকশন বেড়ে যাবে আর তাদের দেশের যুব সমাজের ক্ষতি হবে। আর এই ড্রাগ যখন পানামা থেকে কোস্টারিয়া এবং মেক্সিকো হয়ে আমেরিকায় পৌঁছাবে, সেটা আমেরিকার জন্য ক্ষতিকারক হবে। তাই আমেরিকা এবং পানামা দুজনেই চায় না যে ড্রেন গ্যাপে কোনো রাস্তা নির্মাণ হোক। এবার দ্বিতীয় যে কারণটা রয়েছে সেটা হলো অবৈধ অনুপ্রবেশকারীরা। নর্থ আমেরিকার দেশগুলো বরাবরই ভীষণ স্টেবল, এখানে জীবনযাত্রা অনেক উন্নত, কিন্তু সাউথ আমেরিকার বেশিরভাগ দেশের অবস্থা বেহাল। কলম্বিয়াতে ড্রাগ মাফিয়াদের কারণে মাঝে মধ্যেই খুন খারাপই লেগে থাকে। একসময় তো পালভো এসকোবার দেশের সরকারই বদলে ফেলার চেষ্টা করেছিল, সেই গল্প না হয় অন্য কোনো একটা ভিডিওতে বলবো। এছাড়া রয়েছে ভেনিজুয়েলা। এখানে অফুরন্ত তেল থাকা সত্ত্বেও এখানে ইকোনমি একবারে ডুবে গেছে। টাকার মান এতটাই কম যে আপনাকে একটা রুটি কিনতে গেলে আপনাকে 2 ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেতে হবে। আর এই সব কারণে সাউথ আমেরিকার বেশিরভাগ জনগণ নর্থ আমেরিকায় যেতে চায়। এমনকি আমেরিকায় বসতি করার জন্য আফ্রিকা এবং এশিয়া থেকে বহু মানুষ প্রথমে সাউথ আমেরিকা দেশগুলোতে আসে, কারণ সাউথ আমেরিকায় যে দেশগুলো রয়েছে তাদের ভিসার প্রসেস অনেকটাই সহজ নর্থ আমেরিকার দেশগুলোর তুলনায়। আবার এত পরিমাণ মাইগ্রেন্টস যদি আমেরিকায় পৌঁছায়, তাহলে আমেরিকার ইকোনমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। অলরেডি 2022 সালে প্রায় 5 লক্ষ মানুষ এই ভয়ানক ড্রেন গ্যাপ ক্রস করে নর্থ আমেরিকা পৌঁছে গেছে। 2022 সালে একটা রিপোর্ট অনুযায়ী আমেরিকা মেক্সিকো বর্ডারের কাছে প্রায় 22 লক্ষ অবৈধ অনুপ্রবেশকারীকে অ্যারেস্ট করেছে। ভাবতে পারছেন 22 লক্ষ। আর এখন যদি এখানে রাস্তা তৈরি হয়ে যায়, তাহলেই মাইগ্রেনের সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাই আমেরিকা চায় না ড্রেন গ্যাপে কোনো রাস্তা নির্মাণ হোক, যার কারণে এই দুটো মহাদেশের মধ্যে আজ কোনো রাস্তা নেই। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গিয়েছিলাম,
এই ড্রেন গ্যাপ একটা হাই টেম্পারেচার উঁচু নিচু পথ। বন্যা, ধস, বিষাক্ত সাপ, কাঁকড়া বিছে, মশা এগুলো ছাড়াও জঙ্গলের ভিতরে আছে কোকেন মাফিয়াদের গোপন আড্ডা। তারা কিন্তু মাঝে মধ্যে এই জায়গা দিয়ে পার হওয়া অনেক মানুষদেরকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং তাদেরকে দিয়ে সারা জীবন কোকেন তৈরি করায়। এবার বলুন, আপনি কি যাবেন? কোনো মানুষই চাইবে না সেই রাস্তা পারাপার করতে। আশা করি এই তথ্যটি থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।